প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্ভর। একজন রাজনৈতিক নেতার ভুল ত্রুটি থাকবে, থাকবে তার একটা আদর্শ। সে আদর্শের সাথে আপনার মতের অমিল থাকতেই পারে, কিন্তু এই মানুষটিকে সত্যি আমাদের জানা প্রয়োজন। হতাশা আমার হওয়া সম্ভব নয়, আমি সবসময় আশাবাদী। আমাদের বর্তমান প্রজন্মের বোঝা প্রয়োজন যে এই মানুষটি একজন প্রশাসনিক হিসাবে তার উদ্দেশ্য কি ছিল রাজ্যের জন্য, তিনি অ্যাকচুয়ালি কি করতে চেয়েছিলেন আমাদের রাজ্যে। আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা, এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে? ছিল না তো আগে, এগুলো মানুষকে আমরা বলবো না। অ্যাকচুয়ালি তার ভিশন কি ছিল, ব্যক্তিগত জীবনে তার যে সততা, সেই সততা প্রশ্নাতীত। এই মানুষটিকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে সত্যিই আমাদের তুলে ধরা প্রয়োজন। তার একটি রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেই মতাদর্শ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তার কারণ একজন ব্যক্তির একটা রাজনৈতিক মতাদর্শ, সেটা তার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। বুদ্ধবাবুরও সেটা ছিল। বুদ্ধবাবু একজন কমিউনিস্ট ছিলেন, তার সেই রাজনৈতিক মতাদর্শের সাথে আমাদের অনেকেরই মতের অমিল থাকতেই পারে, কিন্তু একজন প্রশাসনিক হিসাবে এই রাজ্যে তিনি ঠিক কী স্বপ্ন বাস্তবায়িত করতে চেয়েছিলেন সেটা আজকের প্রজন্ম হিসাবে আমাদের জানা প্রয়োজন। আমরা অনেকেই হয়তো সেটা জানি। পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না, এই ছেলেমেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে। এই যে বেকার শিক্ষিত যুবকদের প্রতি বছর এসএসসি হচ্ছে না, প্রতি বছর নিয়ম করে যে এসএসসি আগে হতো সেটা হচ্ছে না। এই এসএসসি বুদ্ধবাবুর আমলে কিন্তু প্রতি বছর হতো। দীর্ঘ 10 বছর যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু নিয়ম করে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো। রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে নিয়ম করে শিক্ষক নিয়োগ হতো এবং এটা প্রতি বছর চলতো। এছাড়াও শুধু যে সরকারি চাকরিতে রাজ্যের যুবকদের সমস্যা মিটবে না, এটাও তিনি বুঝেছিলেন। শুধু সরকারি চাকরি দিয়ে একটি রাজ্যের সমস্ত যুবকদের কর্মসংস্থান করা সম্ভব নয়। কৃষি রয়েছে আমাদের রাজ্যে, কৃষিতে সাফল্য একটি রাজ্যকে সার্বিকভাবে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে না। বুদ্ধবাবু তার শাসনকালে এটা বুঝেছিলেন। কমিউনিস্টদের একটি ভুল ছিল যে শিল্প মানেই হচ্ছে শ্রেণী শোষণ, শিল্প মানেই হচ্ছে বুর্জোয়া শ্রেণীর সৃষ্টি। তার জন্য কমিউনিস্টরা সবসময় এই শিল্পের বিরোধিতা করে এসেছেন। কিন্তু বুদ্ধবাবু একজন কমিউনিস্ট হয়েও বুঝেছিলেন একটি রাজ্যের সার্বিক উন্নতিতে শিল্পের অত্যন্ত প্রয়োজন। তার জন্য ছোটবেলায় একটি স্লোগান আমরা শুনে এসেছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বুদ্ধবাবু এই স্লোগানটি স্রষ্টা। এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন, মানে ভাতের, সেটা আমরা করতে পেরেছিলাম। সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে, সেটাকে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না। ধরুন এই মুহূর্তে আপনি ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? নির্দিষ্ট প্রশ্ন। এবিপি আনন্দে দেওয়া সুমনকে ঘণ্টাখানিক সঙ্গে সুমনে একটি সাক্ষাৎকারে বুদ্ধবাবু নানান কথা বলেছিলেন। সেই কথাগুলো যদি আমরা আজও শুনি, তাহলে আমাদের মনে হতে পারে যে উনি যা বলেছিলেন, তখন যা উনি প্রেডিক্ট করেছিলেন আমাদের রাজ্যকে নিয়ে, আমাদের রাজ্যের বিভিন্ন উদ্দেশ্যকে নিয়ে, ভিশনকে নিয়ে, সেগুলো সত্যিই উনি যা বলেছিলেন তা কতটা সত্যি আমরা সেগুলো উপলব্ধি করতে পারি। এই ছেলেমেয়েগুলি পাশ করে কোথায় যাবে? কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং। রাজ্যের বেকারদেরকে নিয়ে উনি বলেছিলেন যে বেকার
এই যে যারা শিক্ষিত হয়ে রয়েছেন তারা আগামী দিন কি করবে, তাদের জন্য উনি কি করতে চেয়েছিলেন সেটা উনি বলেছিলেন। একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে শিল্পকে তিনি জোর দিতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন শিল্পের মাধ্যমেই রাজ্যে কর্মসংস্থান বাস্তবায়ন করা সম্ভব, রাজ্যে কর্মসংস্থান করা সম্ভব। আইটি ইন্ডাস্ট্রিকে তিনি জোর দিতে চেয়েছিলেন, তিনি জোর দিতে চেয়েছিলেন ভারী শিল্পকেও। শুধুমাত্র কুটির শিল্প দ্বারা পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়, এটা তিনি বুঝেছিলেন। আমরা জানি সিঙ্গুর এবং নন্দীগ্রামে শিল্প তৈরি করা হচ্ছিল, তো সেই শিল্পের যে বাস্তবায়ন বুদ্ধবাবু যেভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যেভাবে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময়, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেখানে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, বাট বুদ্ধবাবুর যে উদ্দেশ্য ছিল এখানে, সেই উদ্দেশ্যটাকে নিয়ে কিন্তু কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যায় না। উনি একটি উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করতে চেয়েছিলেন, সেই উদ্দেশ্যটা হচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়ন। সেই উদ্দেশ্যের বাস্তবায়ন হয়তো কিছু ভুল হয়েছে, উদ্দেশ্যের বাস্তবায়নটা হয়তো উনি যেমনভাবে করতে চেয়েছিলেন তেমনভাবে হয়তো করা উচিত হয়নি, অন্যভাবে হয়তো করলে আরও ভালো হতো, তার উদ্দেশ্য হয়তো সফল হতো। কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা তো মিথ্যে নয়, সেই স্বপ্নটা তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক স্বপ্ন নয়। আমাদের পশ্চিমবঙ্গের সত্যিই তো উন্নতির জন্য শিল্প প্রয়োজন, সত্যিই তো কর্মসংস্থান প্রয়োজন। এই যে লাখো লাখো বেকার শিক্ষিত হয়ে রয়েছেন তাদের জন্য তো সত্যি একটা চাকরির প্রয়োজন, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, সেই চাকরির সুযোগ জন্য কিন্তু শিল্প দরকার। এটা কিন্তু বুদ্ধবাবু তখন বুঝেছিলেন, এবং উনি কিন্তু সেই সময়ের একটি সাক্ষাৎকারে উনি কিন্তু বারবার এটা বলেছিলেন যে রাজ্যে শিল্পের প্রয়োজন এবং সেই শিল্পটা রাজ্যে আনতেই হবে। দীর্ঘদিন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ও 10 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলেও ব্যক্তিগত জীবনে বুদ্ধবাবু ছিলেন আপাদমস্তক একজন সৎ ব্যক্তি। বুদ্ধবাবুর যত সাক্ষাৎকার আমি দেখেছি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা বুদ্ধবাবু সম্পর্কে কথা বলেছেন, তারা বুদ্ধবাবু সম্পর্কে একটি কথা এক বাক্যে স্বীকার করেছেন যে উনি একজন আপাদমস্তক সৎ ব্যক্তি। যে আমার যা কথা ছিল, আমার যে কাজ, সব তো রাইটার্সে রয়েছে ফাইলে, গোপনীয়তার মধ্যে কিছু নেই। বলছে ফাইল উধাও হয়ে গেছে, আপনারা লোপাট করে দিয়েছেন। হতে পারে না, কোনো ফাইল লোপাট হতে পারে না। ওখানে সব ফাইল আছে, সব কিছু আছে, প্রকাশ্যে আছে, এবং ওখানে একটি দায়বদ্ধ সরকারের যা করা উচিত ছিল তাই করেছে, যে কোনো সরকার করতে তা বাধ্য। উনি সারাটি জীবন কাটিয়েছেন একটি ছোট্ট ফ্ল্যাটে। উনি চাইলেই হয়তো বৈভবপূর্ণ বাড়ি তৈরি করতে পারতেন, তার কারণ উনি রাজ্যের দীর্ঘদিন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, উনি দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রায় 10টি বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা কম ব্যাপার নয়, প্রায় দীর্ঘদিন রাজ্যের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তো সেই ক্যাবিনেট মন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার পরেও বুদ্ধবাবু তার বাকি জীবনটা কাটিয়েছেন একটি ছোট্ট ফ্ল্যাটে। দেখুন, মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে। বুদ্ধবাবু মারা গেছেন, কিন্তু বুদ্ধবাবু রেখে গেছেন তার কিছু আদর্শকে, তার কিছু জীবনশৈলীকে, যেটা বর্তমান দিনের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। তিনি যে রাজনৈতিক মতটাকে বিশ্বাস করতেন, সেই মতের সাথে হয়তো অনেকেরই অমিল থাকতে পারে, সেই মতটাকে হয়তো অনেকেই পছন্দ না করতে পারেন, বাট বুদ্ধবাবুর যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের যে আদর্শ উনি তুলে ধরেছেন আমাদের সবার সামনে, বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে, যেটা প্রতিপন্ন হয়েছে, যারা আমরা নতুন প্রজন্ম, যারা বুদ্ধবাবুকে হয়তো সেই অর্থে জানি না, দেখিনি, কিন্তু আমরা শুনেছি বুদ্ধবাবুর বিভিন্ন লেখালেখি আমরা পড়েছি, আমরা নানান বিষয় পড়েছি। তার কারণ একটি রাজনৈতিক নেতা, সে ভিন্ন মতাবলম্বী যতই হোক না কেন, তার সম্পর্কে জানা প্রয়োজন। বুদ্ধবাবু সম্পর্কে আমরা যতটা জেনেছি অবাক হয়েছি যে একজন প্রশাসনিক প্রধান কতটা অনাড়ম্বর হয়ে থাকতে পারেন নিজের জীবনে। বুদ্ধবাবু বই পড়তে খুব ভালোবাসতেন, বিভিন্ন লেখালেখি ও সাহিত্য চর্চার প্রতি তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় মেলে। বুদ্ধবাবুর রাজনৈতিক আদর্শের বাইরেও একজন উদারপন্থী মনের মানুষ ছিলেন উনি। ভিন্ন মতকে উনি শ্রদ্ধা করতেন এবং উনি প্রবলভাবে গণতন্ত্রে আস্থাশীল ছিলেন বলেই তার ব্যক্তিগত জীবন থেকে আমরা দেখতে পাই। কবিতা আবৃত্তি ছিল বুদ্ধবাবুর অত্যন্ত পছন্দের একটি বিষয়, উনি ভীষণভাবে কবিতা আবৃত্তি করতেন। এই ভিডিওর শেষ হবে বুদ্ধবাবুরই একটি কবিতা দিয়ে। বুদ্ধবাবুরা হয়তো শারীরিকভাবে মারা যান, কিন্তু ওনার মতো মানুষের ভিশন, উদ্দেশ্য এবং ব্যক্তিসত্তা বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে। উনি যেখানেই থাকুন আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। আমার প্রার্থনা শুনুন 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক।